গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ৮ম পর্ব। একদিন গানের স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি। যমুনার সঙ্গে সরস্বতীও এসে নামল বাস থেকে। যমুনার মুখ একটু ভয় মাখানো ও শুকনো। তখন আমার পালাবারও সময় নেই। সরস্বতী আমাকে দেখে ফেলেছে। সরস্বতী বলল, কি ব্যাপার, আপনি এখানে? আমি উদাসভাবে বললাম, এমনি দাঁড়িয়ে আছি, কোথায় যাব ভাবছিলাম। সরস্বতী বলল, তুই যা মুন্নি, আমি আবার ৮টার সময় এসে তোকে নিয়ে যাব। যমুনা বলল, মা তোমাকে ছোট মামার বাড়িতে যেতে বলেছে, তুমি খবরটা দিয়ে এসো ঠিক। সরস্বতী ধমকে উঠল, তুই যা না, সে আমি বুঝব। যমুনা চলে যেতেই সরস্বতী আমার দিকে ফিরে বলল, চলুন। আমি আড়ষ্টভাবে বললুম, কোথায়? চলুন না, কোথাও একটু বেরিয়ে আসি। পার্ক স্ট্রিটে যাবেন? অনেকদিন এসপ্রেসো কফি খাইনি, খাওয়াবেন? নিজের গালে আমার চর কষাতে ইচ্ছে হল। কেন প্রথমেই বললুম কোথায় যাব ভাবছি? নইলে তো অনায়াসে বলা যেত আমার বিশেষ কাজ আছে, ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম। ওইসব ছোটখাটো ভুলগুলো কিছুতেই আমি সামলাতে পারি না। সরস্বতী খুব উগ্র পরিচ্ছদ ও হাই হিল পরে এসেছে। এই মেয়েকে কি কেউ সুন্দরী বলবে? রাস্তার বাচ্চা থেকে বুড়ো সবাই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে যাচ্ছে অবশ্য, তাতে কিছু আসে যায় না। আমিও তো রানী থেকে মেতরানী কারুকেই না দেখে ছাড়ি না। প্রথমে মুখ ও সঙ্গে সঙ্গে ২ বুক, তারপর সর্বাঙ্গ, ও আবার মুখে চোখ রাখি যদি পছন্দ হয়। রিপিট, যেরকমভাবে মেয়ে দেখা নিয়ম। সরস্বতীর বুক ও নাক উদ্যত, অনাবশ্যক গর্ব ওর বাহুর ভঙ্গিতে ও চিবুকের নিচে। ব্লাউজটা স্বচ্ছ, ভিতরে ব্রেসিয়ার দেখা যায়। আমি ওর বুকের দিকে চোখ ফেলেছি লক্ষ্য করে ও ঈষৎ শরীর ফিরিয়ে আমাকে অপর বুকটা দেখালো। এরকম একটা মেয়েকে মেট্রো সিনেমার সামনে সুবিমল উচিত কথা বলেছিল। আমি আর সুবিমল আসছিলাম। সুবিমলের প্রতিজ্ঞাও প্রত্যেক দিনই একটা না একটা ভালো কাজ করবে। মেট্রো সিনেমার সামনে সুবিমল থমকে দাঁড়িয়ে বলল, দাঁড়া, আমার গুড টানটা সেরে আসি। আমি অবাক হয়ে বললুম, এখানে তুই আবার পরোপকারের কি সুযোগ পেলি? সুবিমল বলল, তুই একটু সরে গিয়ে দাঁড়া না। বাজ পাখির মতন চোখ সুবিমলের। সিনেমা হলের থেকে একটু পাশে একটি রূপসী মেয়ে দাঁড়িয়েছিল, নিশ্চয়ই কারুর প্রতীক্ষায়। মুখে সে অধীরতা। মেয়েটির পোশাক এমন যেন সারা শরীরে রঙের দাগ বেঁধে গেছে, এবং মেয়েটিকে রূপাশ্রিতা বলতেই হবে। মেয়েটির চোখের দৃষ্টিতে পৃথিবীর প্রতি সম্পূর্ণ অবজ্ঞা, কাঁধ ছুঁয়ে ফেলে আর কি। সুবিমল মেয়েটিকে বলল, কি খবর এখানে? স্পষ্টতই মেয়েটি সুবিমলকে চেনে না, চমকে তাকাল, কিন্তু ভ্রু কুচকাল না। সদ্য পাট ভাঙা ধুতি ও পাঞ্জাবি সুবিমলের, মোলায়েম কণ্ঠস্বর, কার্তিক মাসের কার্তিকের মতন মুখ, তাতে আবার একটা শান্ত ভদ্রতার বার্নিশ মাখানো। ওকে দেখে কে বলবে ওর পকেটে একটিও পয়সা থাকে না, আসলে নরদেহধারী খোক্ষস একটি। মেয়েটি বলল, আমি তো ঠিক। সুবিমল আহত হয়ে বলল, চিনতে পারছেন না? আপনি বালিগঞ্জে থাকেন না? মেয়েটি দ্বিধাগ্রস্ত হয়ে বলল, হ্যাঁ, বালিগঞ্জে, কিন্তু। সুবিমল প্রায় দীর্ঘশ্বাস ফেলার মতন করুণভাবে বলল, আমাকে চিনতে পারলেন না? আপনাদের বাড়িতে আমি কতবার। আপনার দাদা অমল আমার বিশেষ বন্ধু। মেয়েটি এবার উজ্জ্বল মুখে বলল, আপনার ভুল হয়েছে, আমার দাদার নাম তো অমল নয়। সুবিমল ফ্যাকাশে মুখে বলল, নয়? তাহলে আমার সত্যি ভুল হয়েছে, মাপ করবেন, কিছু মনে করবেন না। একেবারে অবিকল ইন্দ্রাণীর মতন দেখতে আপনাকে। তারপর সুবিমল মেয়েটির দিকে ভালো করে আবার তাকিয়ে দেখল অপাঙ্গে। সুবিমলের ২ পকেটে হাত, সামান্য জড়তাও নেই। একটু নিচু গলায় মেয়েটিকে বলল, একটু অমিল আছে, আপনার মুখের মধ্যে অহংকার মাখানো, ওই অহংকারটা মুছে ফেলুন। আপনাকে সত্যি ইন্দ্রাণীর মতন সুন্দর দেখাবে, বিশ্বাস করুন আমার কথা। চলি। আমি সুবিমল চোখে এখন একবার সরস্বতীকে দেখলুম। মনে হচ্ছে আজ আর যমুনার সঙ্গে দেখা হবার আশা নেই। তবু ক্ষীণ আশায় বললুম, আপনাকে মামার বাড়িতে যেতে হবে না? সরস্বতী ঠোঁট উল্টে বলল, সে দেখা যাবে, চলুন না। কতদিন বাড়ি থেকে বেরোয়নি। আপনি বাড়ি থেকে বেশি বের হন না বুঝি? মা বেরোতে দেন না। আমাদের বাড়িতে খুব পুলিশি শাসন। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আগে তো তুমি বলতেন। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কফির দোকানে বসে আমাকে বেশি কথা বলতে হলো না। সরস্বতীরই বহু কথা। আমি কোথায় চাকরি করি, আমি বিকেলে কোথায় থাকি, আমার কোনো প্রেমিকা আছে কিনা। কথা বলার সময় আমি শুধু মুখখানা একটু ডান দিকে ঘুরিয়ে রাখি। তাতে নাকি আমাকে খুব দুষ্টু মনে হয়। আমার মতন লাজুক লোক নাকি মেয়েদের সঙ্গে একেবারে সুবিধে করতে পারে না। আমি কেন গোঁফ রেখেছি, মেয়েরা আজকাল গোঁফ পছন্দ করে না।
রাত জেগে পড়াশোনা করা আমার উচিত নয়, তাতেই নাকি চোখের কোণে কালি পড়ে। সপ্তাহে একদিন আমি চুলে শ্যাম্পু করি তো নিয়মিত। আমি কি কখনো ফুটবল খেলতুম? আমার চেহারা দেখে নাকি তাই মনে হয়, অন্তত সরস্বতীর মনে হয়। বাড়ি থেকে বেশি বেরোতে পারে না, তাই কি সরস্বতীর এত প্রগল্ভতা? খাঁচার পাখিকে ছেড়ে দিলে সে প্রথমে সোজা উড়ে যায় না, খানিকটা উড়েই ডান দিকে বেঁকে যায়, আবার উল্টো দিকে ফিরে কিছু দূর এসে হঠাৎ বাঁদিকে ঘুরে বহু দূর যায়। আমি লক্ষ্য করে দেখেছি সরস্বতী একটু ওড়াওড়ি করে নিচ্ছে। হঠাৎ ও আমাকে দুম করে জিজ্ঞেস করল, আপনি বাঙাল না? আমি বললুম, হ্যাঁ। কেন হঠাৎ? সরস্বতী খুক খুক করে হেসে বলল, তাই বলুন, বাঙালরা বিষম একগুঁয়ে হয়। আর? আমি জিজ্ঞেস করলুম, আর কি? সেই রকম হাসতে হাসতেই বলল, শুনবেন, আর খুব প্যাশনেট হয়। আমি বললুম, বাঙালরা নিগ্রো নাকি? তাছাড়া তুমি জানলে কি করে? রহস্য ফোটাবার ব্যর্থ চেষ্টা করেও বলল, জানি। আমার হাসি পেল। এই যে ছেলে ধরা হয়ে গেছে দেখছি। সর্বনাশ! নাকের ডগায় একটু ঘাম, বগলের কাছটায় নিশ্চয়ই ঘামে ভেজা। এসব ঢের জানি। ওর বাপ মায়ের উচিত এক্ষুনি ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া। ওর বোধহয় ইচ্ছে, এমন রূপ নিয়ে এখনই ধরা পড়ে কি হবে। একটু খেলাধুলা করে নেওয়া যাক। পাগলি মেয়ে, খেলাধুলা করতে গেলে হাত মুখ ছড়ে যায়, পাও ভাঙতে পারে। সে খেয়াল আছে? আমি বললুম, চলো এবার ওঠা যাক, আমার কাজ আছে একটা। আদুরে ভঙ্গি করে সরস্বতী বলল, যতই কাজ থাক, আমাকে মামাবাড়ি পর্যন্ত পৌঁছে দিন। আমি জিজ্ঞেস করলাম, তোমার মামাবাড়ি কোথায়? কালীঘাট। রাস্তায় বেরিয়ে আমি ট্যাক্সির দিকে একেবারেই লক্ষ্য করলুম না। এ যা মেয়ে দেখছি, ট্যাক্সি ফ্যাক্সি যথেষ্ট বিপজ্জনক। আজ থেকে 23 দিন আগে যদি যমুনাকে আমি পথের ওপর দাঁড়ানো না দেখতে পেতুম, তবে আমার এমনভাবে জীবন বদলাবার কথা মনে পড়ত না। তাহলে সরস্বতী, তোমাকে নিয়ে আমি যা কাণ্ড করতুম, তুমি কল্পনাও করতে পারবে না। পার্ক স্ট্রিট ধরে এগুলাম চৌরঙ্গির দিকে বাস ধরার জন্য। কথা ঘোরাবার জন্যে আমি বললাম, তোমার দাদা বরুণ কি সত্যিই বিয়ে করেছেন নাকি বিদেশে? ঠোঁট উল্টে সরস্বতী বলল, কে জানে, কিছু একটা কাণ্ড বাঁধিয়েছে বোধহয়। বিয়ে না করে আর উপায় ছিল না। উনি এত ভাববার কি আছে, ইচ্ছে হয়েছে করেছে, মার যত বাড়াবাড়ি। আমি বরুণের চেহারাটা মনে করার চেষ্টা করলুম। পরীক্ষায় বারবার ফার্স্ট হতো, পালিশ করা পুতুলের মতন চেহারা। ওর পক্ষেও কি কোনো কাণ্ড বাঁধানো সম্ভব নাকি? কি জানি, চেহারা দেখলে কিছুই বোঝা যায় না। একটু দূরে গিয়ে সরস্বতী চেঁচিয়ে উঠল, সেনালদা! একটা খাকি রঙা জিপ ছট করে থামল। তারপর ব্যাক করে আমাদের পাশে এলো পুলিশের গাড়ি। ডগলাস কোফলা একজন ইন্সপেক্টর মুখ বাড়িয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে? মা কেমন আছেন? একটু ভালো আছেন। আপনি আমাদের গ্রেফতার করুন তো। লোকটি হাসতে হাসতে বলল, কোথায় যাবে? সরস্বতী একই রকম তুলতুলে গলায় বলল, আপনি আমাদের গ্রেফতার করে কালীঘাট পর্যন্ত পৌঁছে দিন। আমি বললাম, সরস্বতী, আমার আর তাহলে যাবার দরকার নেই। ও বলল, আসুন না, পুলিশের গাড়ি বলে বুঝি আপনার লজ্জা করছে? আসামে আসামি মনে হবে নিজেকে? উত্তর না দিয়ে ওর সঙ্গে আমি জিপতে উঠলাম। সরস্বতী বলল, সেনালদা, আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, এই আমার বন্ধু। কলেজগুলোতে স্ট্রাইক চলছে, সুতরাং দুপুরবেলা যমুনাকে এখন কিছুতেই পাওয়া যাবে না। পরপর দুটো গানের ক্লাসেও যমুনা এলো না। আমার তো আর কিছু কাজ নেই। আমি 6টা থেকে 8টা পর্যন্ত ঠায় দাঁড়িয়েছিলুম গানের স্কুলের সামনে। কত মেয়েরা গেল বেরিয়ে এলো, অনেকেই দেখতে প্রায় যমুনার মতন, কিন্তু যমুনা কেউ না। নদীগুলো প্রায় সব কটাই একরকম দেখতে, কিন্তু সব নদীতে স্নান করলেই তো আর পুণ্য হয় না। 2 ঘণ্টা ধরে একা রাস্তায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে যে কি অশেষ যন্ত্রণা, কখনো বুঝিনি আগে। এই 2 ঘণ্টা এত দীর্ঘ যে মনে হয় পৃথিবীতে এক জায়গায় সবচেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকার ব্যাপারে আমি রেকর্ড স্থাপন করে ফেলেছি। যেসব দণ্ডী সন্ন্যাসীরা সূর্যের দিকে এক হাত তুলে দাঁড়িয়ে থেকে তপস্যা করে, ধৈর্যে আমি তাদেরও পরাস্ত করেছি মনে হয়। সেই সব সন্ন্যাসীরা কি শেষ পর্যন্ত কিছু পায়? আমি তো পেলাম না। বাসস্টপের পাশে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেয়ে যেতে লাগলাম। রাস্তার সব লোকই যাচ্ছে, আমি একা দাঁড়িয়ে আছি। অনেকে আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, যেন জেনে ফেলেছে আমি একজন ব্যর্থ মানুষ। যমুনাকে না পেয়ে আমি তখন যে কি করব বুঝতেই পারলুম না। আগে আমার দিনগুলো কেমনভাবে কাটত আর মনে পড়ে না। যমুনাকে না পেয়ে এখন শুধু মনে পড়ে সামনের দীর্ঘ সন্ধ্যা ও বিশাল রাত্রি পড়ে আছে,
এ নিয়ে আমি কি করব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব বলো তো হে? আমি পাশের কৃষ্ণচূড়া গাছটাকে চোখ তুলে জিজ্ঞেস করলুম। বাতাসে মাথা ঝাঁকিয়ে গাছটা বলল, আমি কি জানি, আমি তো কোথাও যাই না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি। একদিন তোমাতে আমাতে দুজনেই শ্মশানে গিয়ে পুড়ব। আমি বললাম, ভাগ। তারপর জ্বলন্ত সিগারেটটা গাছের গায়ে চেপে ধরলাম। বললাম, এবার দেখো না চাঁদ, পুড়তে কেমন লাগে। যমুনাকে না পেলে তো আমার চলবে না দেখছি। এতখানি অতপ্রতভাবে যমুনার মধ্যে আমি ডুবে গেছি, আমি নিজেও আগে বুঝিনি। সেদিন ধুতির সঙ্গে চটি পরে বেরিয়েছিলুম। একটা লোক আচমকা আমার পা মারিয়ে দিল। আমি যন্ত্রণায় শব্দ করে দাঁতে দাঁত চিবিয়ে লোকটিকে বললুম, ইডিয়েট, চোখ নেই? লোকটি বলল, মাপ করবেন, দেখতে পাইনি। তখন আমার পা জ্বলছে। আমি সেইরকম কর্কশভাবেই বললুম, ননসেন্স। দেখতে পাও না কেন? লোকটি অবাকভাবে আমার দিকে তাকাল। নিরীহ চেহারার প্রৌঢ়, হাতে ভারী ব্যাগ, বোধহয় অধ্যাপক টধ্যাপক হবে। লোকটি মিনতি ভরা কণ্ঠে বলল, সত্যি দেখতে পাইনি, বিশ্বাস করুন। এত ভিড়ের মধ্যে বিশ্বাস করুন, ইচ্ছে করে কেউ কারুর। আমি সহ্য করতে পারছিলুম না। বললাম, থাক, হয়েছে হয়েছে, আর বকবক করতে হবে না। লোকটির মুখ ক্রমশ করুণ হয়ে যায়। আমাকে প্রাণপণে বোঝাবার চেষ্টা করে। আমি ক্রমশ রেগে উঠতে থাকি। এমন সময় আমার চড়া গলা শুনে অন্য অনেকের সঙ্গে একটি মেয়ে ঘাড় ঘুরিয়ে অবাকভাবে তাকাল। মেয়েটির মুখের সঙ্গে যমুনার কোনো মিল নেই। এ মেয়েটির রং কালো ও মুখখানা ভারী। তবু মুহূর্তে আমার যমুনার কথাই মনে পড়ল। যেন এই মেয়েটির অবাক চোখের মধ্য দিয়ে যমুনা আমাকে বলছে, ছি, কেন এই লোকটির সঙ্গে খারাপ ব্যবহার করছেন? উনি তো সত্যি ইচ্ছে করে আপনার পা মারিয়ে দেননি, আপনিও তা জানেন। ভিড়ের বহু লোক তখন আমার বিরুদ্ধে, তবু আমি বেপরোয়ার মতন উদ্ধত হয়ে রইলুম। আমার চোখ তখন জ্বালা করছে। আমি যমুনাকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, বেশ করব, খারাপ ব্যবহার করব। যমুনা, তুমি কেন আমার সঙ্গে দেখা করছো না? তাহলে আমি যা ইচ্ছে তাই করব। আমি আগে কখনো ট্রামে বাসে ঝগড়া করেছি? আমি আগে কখনো প্রৌঢ় লোককে তুমি বলেছি? এখন বেশ করব, বলবো। কেন তুমি দেখা করছো না? অফিসে বড় জামাইবাবু একদিন ঘরে ডেকে নিয়ে আমায় বললেন, তুমি নাকি বনমালীবাবুকে বুড়ো শকুন বলেছ। চিচি, ভদ্রলোক আমার কাছে নালিশ করতে এসে একেবারে কেঁদে ফেলেছেন। বুড়ো মানুষ, দু একটা কাজে ভুল করতে পারেন, তা বলে এরকম বিশ্রী ভাষা ব্যবহার করা তোমার অন্যায়। ছি। আমি কোনো উত্তর না দিয়ে নত চোখে দাঁড়িয়েছিলাম। আমার সর্বাঙ্গে অভিমান। আমি মনে মনে বিড়বিড় করেছি, বেশ করব, বলবো, আবার বুড়ো শকুন বলবো। শুয়োরের বাচ্চা, ছাগলের গু, এঁটো শালপাতা, হেঁটো রোগীর শিকনি, এই বলে যাকে তাকে গালাগাল দেব। বেশ করব, যতদিন না যমুনার সঙ্গে আমার দেখা হয়। যমুনার সঙ্গে কেন আমার দেখা হবে না? যমুনাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলুম। ইচ্ছে করেই ভেতরে যায়নি। দেয়ালের সব কটা পোস্টার মুখস্থ হয়ে যাবার পর দেখলুম যমুনা বাড়ি থেকে বেরোচ্ছে, সঙ্গে আরও দুটি মেয়ে। বাহ, চমৎকার! আজকে সন্ধ্যাবেলাটা ভারী চমৎকার তো। ওই একরত্তি মেয়েটাকে দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। অথচ আমি তো লোভ করিনি। ওই যে সুন্দর শরীর, এখনও ও শরীরের সব কটা ভাঁজ খোলা হয়নি, এমন টাটকা। আমি তো ওই শরীরের লোভ করিনি। আমি শুধু ওর মাধুর্যটুকু চেয়েছি। কিন্তু যমুনাকে আমার একা চাই। পাশের ওই আজেবাজে মেয়ে দুটো কারা? আমাকে দেখতে পায়নি। বেশ ব্যস্তভাবে এগিয়ে যাচ্ছিল ওরা বাসস্টপের দিকে। এক্ষুনি যদি বাসে উঠে পড়ে তাহলে আবার যমুনা হারিয়ে যাবে। আমি দ্রুত হেঁটে প্রায় কাছাকাছি এসে ফের গতি মন্থর করে এগিয়ে গিয়ে বললুম, কোথায় যাচ্ছ? কি জানি আমার গলার মধ্যে অস্বাভাবিক কিছু ছিল কিনা, যমুনা অত্যন্ত বেশি রকম চমকে ফিরে তাকাল। তারপর আমায় দেখে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আমাদের বাড়ি যাচ্ছিলেন বুঝি? গেলেও তো তোমায় পেতুম না। আগে একদিন গিয়েও তোমাকে পাইনি। আজ কোথায় যাচ্ছ? রিহার্সাল? না, সিনেমায়। টিকিট কাটা আছে যে। আমার বলার ইচ্ছে হল, আজ সিনেমায় যেও না, কিন্তু একথা মুখে বলা যায় না। সুতরাং আমি ব্যস্ত হয়ে বললুম, কোন পাড়ায়? চৌরঙ্গিতে? দেরি হয়ে গেছে তো তাহলে, তাড়াতাড়ি বাসে উঠে পড়ো। আমাদের জন্য ওখানে অনেকে দাঁড়িয়ে থাকবে। যমুনা ওর বান্ধবীদের ছেড়ে আমার কাছে ঘনিষ্ঠ হয়ে এসে বলল, সুনীলদা, আপনিও চলুন না আমাদের সঙ্গে, চলুন। না, তোমার বান্ধবীদের সঙ্গে আমি গিয়ে কি করব? ওদের অস্বস্তি লাগবে। মোটেই তা না, আপনার সঙ্গে সবার আলাপ করিয়ে দেব। ওই যে ওরা অর্চনা আর নবনীতা, আমার ক্লাসের মেয়ে। এই নবনীতা, তোদের সেই সুনীলদার কথা বলেছিলুম না?
চলুন, আপনি চলুন আমাদের সঙ্গে। আপনার সঙ্গে কোনোদিন সিনেমা দেখিনি। না খুকি, আজ না, আরেক দিন। আবার খুকি? নবনীতা নামের মেয়েটি বলল, ওই যে বাস আসছে, এটাতে উঠবি? যমুনা আমার মুখের দিকে তাকালো। আমি আরেকটু হলে বলতে যাচ্ছিলুম, আমিও ওই দিকেই যাব, চলো, তোমাদের সঙ্গে বাসে একসঙ্গে যাই। কিন্তু শেষ মুহূর্তে কথা না বলে আমি জিজ্ঞেস করলুম, যমুনা, তোমাদের সঙ্গে বাসের রাস্তাটুকু একসঙ্গে যাব? আপনি কি ওইদিকেই যাবেন? আমার যে কোনো দিকে গেলেই হল। দোতলার দুটি সিটের লোকেরা উঠে দাঁড়াল। আমি যমুনার সঙ্গে একসঙ্গে বসলুম। গায়ে গা না ছুঁয়ে উপায় নেই। যমুনার শরীরের আঁচ আমার গায়ে লাগতে ভারী ভালো লাগল। নিঃশ্বাসের সঙ্গে ওর বুক দুলে দুলে উঠছে, সারা দেহময় সুগন্ধ। আমি জিজ্ঞেস করলুম, খুব সেন্ট পেকেছে বুঝি? ও অবাক হয়ে বলল, বা, সিনেমায় যাবার সময় সেন্ট মাখব না? আমি হাসতে হাসতে বললুম, ও, সিনেমায় যাবার সময় সেন্ট বুঝি মাখতেই হবে? নিয়ম? সবাই মাখে। তুমি গানের স্কুলে আর যাচ্ছ না কেন? মা বলেছেন 1 মাস আর গানের স্কুলে যেতে হবে না, সামনেই কলেজের পরীক্ষা। সিনেমায় যেতে পারো আর গানের স্কুলে গেলেই কি ক্ষতি হয়? যমুনা ক্ষুণ্ণ হয়ে বলল, আপনি আমায় বকছেন, কিন্তু আমার কি দোষ? না, বকিনি। আমি তো ওকে বকতে চাইনি। আমার ইচ্ছে হল ওর মাথার চুলে হাত বুলিয়ে দিতে। না বুলবুলি, তোমাকে আমি বকিনি। আমার মেজাজটা তোমার জন্যই রুক্ষ হয়ে আছে। আহ, ট্রামে বাসে কি কথা বলার কোনো উপায় আছে? আশেপাশের গাদা গাদা লোক হাঁ করে তাকিয়ে, যেন আশেপাশে আর কিছু দেখার নেই। সবার চোখ আর কান এদিকেই ফেরানো। ওই পাশের সিটেও তো বেশ ফুরফুরে মেয়ে বসে আছে, সেদিকে তাকানো হতভাগারা। না, শুধু 2টি মেয়ের চেয়ে একটি ছেলে আর একটি মেয়ে বেশি ইন্টারেস্টিং। তাদের কিছুতেই নির্জনতার সুযোগ দেওয়া হবে না। এদিকেই ব্যাকুলভাবে টেরা চোখে তাকিয়ে থাকতে হবে। আমি একটা ক্রোধের দীর্ঘশ্বাস ফেললুম। বাসটা এত জোরে ছুটছে, পৌঁছতে আর কতক্ষণই বা দেরি লাগবে? সময় নেই, আর সময় নেই। গলার আওয়াজ যথাসম্ভব মৃদু করে আমি বললুম, যমুনা, তোমার সঙ্গে দেখা করতে আমার খুব ইচ্ছে হয়। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে যমুনাও মৃদুস্বরে বলল, আমারও। তোমার সঙ্গে যে আমার দেখা হওয়ার খুবই দরকার। দিদিটা যে ভীষণ সর্দারি করছে আমার ওপর, ভালো লাগে না। কিন্তু আমার যে খুবই দরকার। আমাকে এখন আর একা বেরোতে দেয় না। ওপাশের সিট থেকে অর্চনার নাম্নী মেয়েটি হঠাৎ চেঁচিয়ে উঠল, এই যমুনা, দেখ দেখ, ওই যে টিকেপি দাঁড়িয়ে আছেন। আমি বলেছিলুম না ওর বিয়ে হয়ে গেছে, সঙ্গে ওর বউ। যমুনা ব্যগ্র হয়ে বলল, কই কই? বাসটা তখন থেমেছিল। আমাকে হাঁটু সরিয়ে পাশ দিতে হল। যমুনা উঠে ওপাশের জানলার দিকে ছুটে গেল। আমি জিজ্ঞেস করলুম, টিকেপি কে? আমাদের ইংরেজির প্রফেসর। যাই বলিস, ওর বউকে মানায়নি। টিকেপি এমন হ্যান্ডসাম। যা, ওর বউকেও খুব স্মার্ট দেখতে। ওর বউ প্রফেসর, বেথুনের। এই, অত মাথাটা ঝোঁকাসনি, আমাদের দেখতে পাবে। দেখুক না। 3টি বালিকা মিলে কলকল করতে লাগল। কোথাকার কে এক ইংরেজি ছোকরা প্রফেসর, তার জন্য সময় নষ্ট। সেও আমার শত্রুতা করবে। যমুনা তো ব্রেবর্নে পড়ে, সেখানেও পুরুষ লেকচারার আছে নাকি? কিংবা হয়তো কোনো কোচিং ক্লাসের বা প্রাইভেট টিউটর, অর্থাৎ একটা এলেবেলে লোক। তার জন্য আমার দুর্মূল্য সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেই সময়টা বিরস মুখে বসে রইলুম। এক একটা মুহূর্ত যেন মাইলপোস্টের মতন দূরে। তারপর মনের ভেতরটায় একটা নাড়াচাড়া দিয়ে ঠিক হয়ে নিলুম, আমারই দোষ। কয়েকটা কলেজের ফার্স্ট ইয়ারের মেয়ে সিনেমা দেখতে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে হাসি ঠাট্টা করবে। ছোকরা প্রফেসরের বিয়ে হয়েছে কিনা এই নিয়ে কৌতূহল দেখাবে। শায়লা বানু আর দিলীপ কুমারকে নিয়ে আলোচনা করবে। এইগুলোই তো স্বাভাবিক। মাঝখান থেকে আমি এসে গাল ভারী করে কাতরভাবে কথা বলবো, এইটাই অস্বাভাবিক। আমার স্বার্থপরতা। একা দেখা না করে আমার চলবে না। ঠিক সময় কথাটা বুঝতে পেরে আমি মনের গ্লানি দূর করে হালকা হয়ে গেলুম। হাসি মুখে তাকালুম ওদের দিকে। জায়গা আসতে ওদের নেমে যাবার সময় আমি আর সঙ্গে নামলুম না। আমি বসেই রইলুম। সিঁড়ি পর্যন্ত গিয়ে যমুনা হঠাৎ আবার ফিরে এলো। হাসি মুখে ঘাড় বাঁকিয়ে বলল, যাই। কি সুন্দরভাবে চুলগুলো ওর দুলে উঠল কথা বলার সময়। শাড়ির আঁচলটা বাঁ হাতে পাকিয়ে নিয়েছে। আমিও গ্লানিহীন হাসি মুখে বললুম, শিগগির যাও, বাস ছেড়ে দেবে। যমুনা তবুও 2-1 সেকেন্ড তাকিয়ে রইল। তারপর আকস্মিকভাবে গলার আওয়াজটা বদলে ফেলে অভিমানের সঙ্গে বলল, সুনীলদা, আপনি আমাকে একটাও চিঠি লিখলেন না। বলেই নেমে গেল। চিঠি লিখলেন না, এ কথার মানে কি? চিঠি লিখে কি হবে? এত কাণ্ডের পর এই বয়সে আমি আবার চিঠি লিখে প্রেম করা শুরু করব নাকি?
ধ্যাত, যমুনার ওই চিঠি কথাটার মানে বুঝতে পারিনি, কিন্তু ওই শেষ মুহূর্তের তাকানো এমন অসম্ভব ভালো লেগেছিল যে বুঝতে পারছি আমার পালস রেট বেড়ে গেছে। আহ, বাতাস এখন খুব হালকা, অনায়াসেই বারবার বুক ভরে ভরে নিঃশ্বাস নেওয়া যায়। বাস কিছুটা দূর যাবার পর ট্রাফিক জ্যামে থেমে রইল। ভাগে সে আগে আটকায়নি, তাহলে যমুনাদের সিনেমায় দেরি হয়ে যেত। আহা, ওরা এখন হাসি খুশি নিয়ে রঙিন ফিল্ম দেখুক। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি একজন চেনা লোককে দেখতে পেলুম। অফিসের বনমালী বাবু দুটি বাচ্চা ছেলেমেয়ের হাত ধরে ফুটপাত থেকে ছিটের জামা কিনছে। ওকে আমি বুড়ো শকুন বলেছিলাম, ভেবে আমার একটু হাসি পেল। বনমালী বাবুকে দেখলে মনে হয় আগে ওর বেশ স্বাস্থ্য ভালো ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগা হয়েছেন। দুপাশের কাঁধ দুটো যেন ডানার মতন উঁচু হয়ে উঠেছে। অত বেশি পাওয়ারের চশমাটাও বড় বিশ্রী দেখতে। একটু শকুন শকুন ভাব আছে ঠিকই, চোখে ভালো দেখতে পান না বলে অফিসে ওর কাজে ভুল হয়। অফিসে সবসময় ওর মুখে কিরকম যেন একটা অপরাধী অপরাধী ভাব ফুটে থাকে, কিন্তু এখন ছেলেমেয়েদের হাত ধরে তার মুখের চেহারা অন্যরকম, আশ্রয়দাতা ও রক্ষাকারীর মতন আস্থাবান। কি প্রশান্ত ব্যক্তিত্ব নিয়ে দোকানদারকে ধমকাচ্ছেন। এখন উনি যেন অন্য মানুষ। আমার হঠাৎ ইচ্ছে হলো নেমে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। এখন একটু উঠে দাঁড়িয়েও ছিলুম, কি ভেবে আবার বসে পড়লুম। ব্যাপারটা একটু নাটকীয় হয়ে যাবে, উনি হকচকিয়ে যাবেন, মুখে আবার সেই বিগলিত ভাবটা ফিরে আসবে। আমার ক্ষমা চাওয়ায় উনি খুশি হওয়ার বদলে বিকৃত ও ভীত হয়ে উঠবেন বেশি। আমায় যে বড় জামাইবাবু ডেকে ধমকেছেন সে কথা নিশ্চয় ওর কানে গেছে, তাতেই খুশি হয়েছেন নিশ্চয়ই। আমি তো মনে মনে ক্ষমা চেয়ে নিতেও পারি। একই কথা। জানলা দিয়ে আমি একদৃষ্টে ওর দিকে তাকিয়ে রইলুম। বনমালীবাবু, আসলে আমি সত্যিই তেমন খারাপ লোক নই। রাগের মাথায় বলে ফেলেছিলুম। আমায় আপনি ক্ষমা করবেন তো। রাগের মাথায় মানুষ দু একটা ভুল তো করেই। যমুনার সঙ্গে আমার দেখা হচ্ছিল না বলেই তো আমার মেজাজ খারাপ। যমুনার সঙ্গে আর কয়েকদিন একা দেখা হলেই আমার মেজাজ সম্পূর্ণ ভালো হয়ে যাবে, আমি সম্পূর্ণ বদলে যাব। একা কোথায় দেখা হবে? কিছুতেই যমুনাকে পাচ্ছি না। গানের স্কুলেও যায় না, কলেজ বন্ধ। যমুনাকে কোথায় পাব? কয়েকদিন যমুনার দেখা না পেয়েই আমার পায়ের তলা আবার খসখস করতে লাগল। যমুনার সঙ্গে থাকার সময় মনে হতো আমি যেন সবসময় খালি পায়ে নরম ঘাসের উপর দিয়ে হাঁটছি, চারপাশে সবুজ গাছের নিঃশ্বাসের সুবাতাস। এখন আবার ভিড়ের মধ্যে মানুষের গরম নিঃশ্বাস আমার গায়ে লাগতে লাগল। নাইলনের মোজার ছোঁয়ায় পায়ের তলায় বিশ্রী স্বাদ। কিন্তু যমুনাকে পাবার জন্য আমি কি করতে পারি? কিছুই বুদ্ধি আসে না মাথায়। একটা ১৬ বছরের মেয়েকে আমি চাই, আমার একার জন্য। কথা পৃথিবীর লোক বিশ্বাস করবে না। কিছু না ভেবেই আমি যমুনাদের বাড়িতে একটা টেলিফোন করলাম। তারপরে একটা ছোট ভুল করে ফেললুম আবার। কি করব? যমুনার কাছে ছাড়া আর কারোর কাছে যে সত্যি কথা বলতে পারি না। আর সকলেই সত্যি কথা শুনলে ভুল বোঝে। টেলিফোনে একবার মাত্র রিং করার পরই একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। ইয়াস। জগদীশ রায়ের গলা। কয়েক মুহূর্ত নীরব থেকে আমি ভাবলুম, জগদীশ রায়কে কি বলা যায়? যমুনাকে ডেকে দিন। আমি শুধু ওরই সঙ্গে কথা বলতে চাই। না, যায় না। তখন আমি অন্য একটা নম্বর বানিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি এই নম্বর? সেই গম্ভীর কণ্ঠ বলল, না। পরদিন শনিবার। আমি দুপুরের দিকে যাদবপুরে সুবিমলের বাড়িতে চলে এলাম। কদিন একা একা থেকে একাকিত্বটা বুকের মধ্যে ভীষণ ভারী হয়ে উঠেছে। সুবিমল চুপচাপ শুয়ে শুয়ে সিগারেট টানছিল, মাথার কাছে কাগজপত্র ছড়ানো। কিছু লেখার চেষ্টা করছিল বোধহয়। রাস্তার পাশের কাঁচা ড্রেন পেরিয়ে আমি এসে ওর জানলা দিয়ে উঁকি মেরে বললুম, কিরে? ভেতরে ডেকে নেবার পর সুবিমল বলল, তোদের কি ব্যাপার? তুই আর শেখর দুজনেই নিরুদ্দেশ হয়ে গেলি। আমি বললুম, কোথায় আবার নিরুদ্দেশ হয়েছি? শেখরও হয়নি। সুবিমল ড্রয়ার ঘেটে সিগারেট খুঁজতে খুঁজতে বলল, জানি জানি, তোদের দুজনের ব্যাপার জানি। তুই একটা বাচ্চা মেয়েকে নিয়ে কিছু একটা কারবার করছিস, আর শেখর একটা বাইজিকে নিয়ে মেতে আছে। তুই এসব কথা কোথা থেকে শুনলি? অবিনাশের কাছে। সে গুন্ডাটার নিজের কি খবর? সে এখন শেখরের সঙ্গে তাল দিচ্ছে। শেখরের অবস্থা জানিস তো, খুব শোচনীয়। এলএসডি ফেলএসডি কি না কি সব ট্যাবলেট খেয়েছিল। এখন ওর প্রত্যেকদিন মাথা ঘোরে, চলতে গিয়ে পড়ে যায়, তবু বাড়ি ফিরবে না। ওই বেজাতের মেয়ে মানুষটাকে নিয়ে মত্ত হয়ে আছে, আর সেই মেয়ে মানুষটাও ছেলে ছেলে বলে একেবারে পাগল। এদিকে পরিতোষের সঙ্গে আমার কাল দেখা হলো। ওর মা নাকি ঠাকুর ঘরে বসে জানতে পেরে গেছেন যে শেখর ওকে মিথ্যে কথা বলে গেছে। খুব কান্নাকাটি করছেন। ব্যাপারটা অদ্ভুত না?
শেখরের মা কাঁদছেন তার ছেলের জন্য, আর শেখরের দিকে আরেকটা মায়ের ছেলেকে খুঁজে দিতে ব্যগ্র। ভাবছি এই নিয়ে একটা নাটক লিখব। আর সেই মেয়েটার চরিত্র অদ্ভুত। আমি থাক, ওর কথা শুনতে চাই না এখন। তুই ওর পুরো ব্যাপারটা জানিস? জানি। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম বিনার ওখানে। বিনার দিদি সেই নূরজাহান বেগম, অমন সুন্দরী, কিন্তু পোশাক টোশাক সব এলোমেলো, ঘন ঘন ফিট হচ্ছে, কখনো হাসছে কখনো কাঁদছে। অভিনয় নয় তো এসব, সিনেমার মেয়ে। সুবিমল একটু হেসে বলল, না রে, কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় এখন বড় বেশি বুঝতে পারি। এত বেশি বুঝতে না পারলেই ভালো হতো। ওর স্বামী কি বলছে? ছেলে ফেরত দেবে না? না, সে লোকটা মহাপাজি। সে আরেকটা বিয়ে করেছে। সে বউকেও সিনেমায় নামাবার চেষ্টা করছে। ছেলেকে ফেরত দেবে না তার কারণ হিসেবে অবশ্য বলছে, নূরজাহান যদি ছেলেকে ঢাকায় নিয়ে যায় তাতে তো ছেলেটা প্র্যাকটিক্যালি মুসলমান হয়ে যাবে। সে তাতে রাজি নয়। তারও তো ছেলেকে দেখতে ইচ্ছে করে। আসলে লোকটার ইচ্ছে নূরজাহানকে এখানে ধরে রাখে, ঠিক স্ত্রী হিসেবে নয়, রক্ষিতা হিসেবে। আর নূরজাহানকে এখানকার সিনেমা লাইনে ঢুকিয়ে যদি কিছু টাকা পেটা যায়। নূরজাহান ওর নামে মামলা করুক না। তা কখনো পারে? নূরজাহান তো পাকিস্তানের সিটিজেন। ও তো আর নিজেকে সাধনা বলে স্বীকার করতে চায় না। এইটাই তো মুশকিল। বাবা আর মা যদি দুদেশের নাগরিক হয়, আপাতত দুই শত্রু ভাবাপন্ন দেশের, তাহলে ছেলের কি অবস্থা হবে? এক্ষেত্রে নূরজাহানকেই ত্যাগ স্বীকার করতে হবে। তারই দোষ। সেই তো স্বামী আর ছেলেকে ফেলে পালিয়েছিল। তখন মনে ছিল না ওই মেয়েটাকে আমার একদম পছন্দ হয় না? তুই যা বলছিস যুক্তির দিক দিয়ে তা ঠিক, কিন্তু এখানে যে যুক্তি টিকছে না। ছেলের জন্য নূরজাহানেরই বা এত ব্যাকুলতার কি যুক্তি? মেয়েটার কোনোরকম নীতিজ্ঞান নেই। টাকার ভোগ সুখের স্বাদ পেয়ে এখন ও ছাড়া আর কিছু জানে না। সেসব তো পেয়েছেই। পূর্ব পাকিস্তানের ফিল্মে ওর নামটাম হয়েছে শুনেছি। অনেক টাকাও করেছে। তবু সামান্য একটা ছেলের জন্যই পাগলামি কেন? আমি কিছুটা বিরক্তভাবে বললুম, তোরা এই জিনিসটাকে বড্ড বাড়িয়ে দেখছিস। এ তো অ্যানিম্যাল ইনস্টিংক্ট। জন্তু জানোয়াররাও নিজের বাচ্চা হারালে ছটফট করে। পৃথিবীতে অন্য অনেক কিছুর চেয়ে এ দুঃখটা এমন কিছু বড় নয়। সুবিমল বলল, জন্তু জানোয়াররা ছটফট করে অনেকটা শারীরিক কারণে, কিছুদিন পর ভুলে যায়। কিন্তু মানুষ ভোলে না। ৮-১০ বছর পরও নিজের সন্তানের জন্য অন্য জীবন থেকে ছুটে আসা। এর মধ্যে একটা ট্র্যাজিক নোট আছে। তুই এটা মিস করছিস কেন? আমার ওসব এখন ভাবতে ভালো লাগে না। আমি এখন নিজের একটা ব্যাপার নিয়ে বিব্রত। আমিও নিজের একটা ব্যাপার নিয়ে বিব্রত। তবু এই ব্যাপারটা অভিভূত হব না এমন পাষণ্ড নই। নিজের সমস্যা থাকলেও অপরের সমস্যা বেশি চোখে পড়ে। শেখর তো ওই মেয়েটার জন্য চাকরি বাকরি সব ভুলে গেছে। অবিনাশের মতো নিষ্ঠুর ছেলেও ওখানে আটকে আছে কি জন্য? মেয়েটা সত্যিই একেবারে আকুলি বিকুলি করছে। বলছে না পেলে ফিরে যাবে না, এখানেই থাকবে, যে কোনোভাবে হোক, এমনকি ভিক্ষে করতে হলেও। আমি আস্তে আস্তে বললুম, তা সম্ভব নয়, ওকে ফিরতেই হবে। যে গেছে তার আর ফেরার উপায় নেই। বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেছে। ছেলেকে পাবার জন্য এখানে ফিরে এসেছে নূরজাহান। কিন্তু পূর্ব বাংলার মাটির জন্য তোর আমার বুক পড়ে না? মনে পড়ে না সেই দুর্গাপুজোর আটচালা, বটগাছে তক্ষকের ডাক, আর রাত্রির বেলা ঘরের পাশে জলের ছলছল শব্দ? আমি আর সেখানে ফিরতে পারব? ওসব শেষ হয়ে গেছে। পিছুটান থাকলে এখানেও আমি মন বসাতে পারব না। নূরজাহানকে বল মানে মানে কেটে পড়তে। জাত খুঁয়েও তো ওখানে ফিরে গেছে, আবার এদিকে লোক কেন? ওসব হবে না। দরকার হলে আমি ওকে তাড়াব। তুই এরকম নিষ্ঠুরের মতন বলছিস কেন? ও একটা অসহায় মেয়ে ছেলে। ও জাত ধর্মের কি বোঝে? আমার কি মনে হয় জানিস? নূরজাহানই যেন পূর্ববঙ্গের আত্মা। ভুল করে ফেলে এখন কাঁদছে। রাখ, ওসব কবিত্ব করতে হবে না তোকে। তোর কি মনে হয় না তুই বাংলা আবার মিলতে পারে? আমার তো বিশ্বাস একদিন না একদিন। তোর যদি বিশ্বাস থাকে তো ভালোই। আমি আর কদিনই বা বাঁচব? আমার জীবনে বোধহয় এই জিনিস আর দেখে যেতে পারবো না। তুই একটা ড্যাম প্যাসিমিস্ট। দেখছিস না ওখানে নতুন করে স্বাধীনতার আন্দোলন শুরু হচ্ছে? আমরা তো মিলতে রাজিই আছি। ওরাও যদি রাজি হয় তবে কে আটকাবে? পশ্চিমের ওই একটা ছোট্ট টুকরো? সারা পৃথিবী আটকাবে সারা পৃথিবীর স্বার্থে। আমাদের কথা কে ভাবে? তাছাড়া পূর্ব বাংলার আন্দোলন আমাদের সঙ্গে মেলাবার জন্য মোটেই নয়। যাকে, এসব কথা ভাবতে আজ আমার একটু ভালো লাগছে না। চল বেরুবি? বেরিয়ে কোথায় যাব? তোর বাড়িতে তো চা খাওয়াবার সিস্টেম নেই। অন্তত মোড়ের দোকানটায় গিয়ে খাওয়া যাক। সুবিমল একটু হেসে বলল, বাড়িতে আমার একেবারে প্রেস্টিজ নেই। চা চাইলে বোধহয় মুখ বেঁকাবে। চল বেরিয়ে পড়া যাক। সুবিমল ধুতিটা ফেরতা দিয়ে পরে পাঞ্জাবি চড়ালো। আয়নার সামনে গিয়ে যত্ন করে চুল আঁচড়ে নিয়ে বেরোবার মুখে লেটার বক্সে একবার উকি মারল। কোনো চিঠি নেই। কয়েক পা এগিয়ে বলল, হঠাৎ যে এত দূরে এলি? আমি বললাম,
আজ আমার বড্ড মনটা খারাপ, একদম ভালো লাগছিল না। সুবিমল চট করে বলল, আমারও আজ মনটা খুব খারাপ, তুই না এলে বাড়ি থেকে বেরোতাম না। আমি জিজ্ঞেস করলাম, তোর আবার মন খারাপ হলো কিসে? সুবিমল আঙুল দিয়ে কোনার একতলা বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়িতে একটা মেয়ে থাকে, ওই মেয়েটার ম্লান মুখখানা খুব মনে পড়ছে সারাদিন। ভাবছি মেয়েটাকে বিয়ে করব। আমি সচকিত হয়ে প্রশ্ন করলুম, আবার একটা মেয়ে? কেন, সেই মেয়েটার কি হলো? সেই টেলিফোন অপারেটর? সুবিমল রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করল, কোন টেলিফোন অপারেটর? বা, সেই যে অরুণের অফিসে রোগার ফর্সা, যাকে দেখে এক মুহূর্তে তোর জীবন বদলে গিয়েছিল, মায়ায় উথলে উঠেছিলি একেবারে, মনে নেই? নাকি বানিয়ে বলেছিলি? ও সেই মেয়েটা? ধুত, সেটা বাজে, খালি টাকার দিকে লোভ। অরুণকে ভেবেছিল শাসালো মক্কেল। মেয়েটা জানত অরুণের বিয়ে হয়নি, তাই অরুণের জন্য অমন ন্যাকামি করেছিল। আমি একদিন আলাপ করতে গেলুম, আমাকে পাত্তাই দিল না। পাত্তা দেবে কেন? তোকে চেনে না, শুনে না। অনেক ছেলে নিশ্চয় ওর সঙ্গে আলাপ জমাবার চেষ্টা করে। হুম, অরুণ আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল, তবু গ্রাহ্য করেনি। তারপর একদিন দেখলুম অরুণদের বড় সাহেবের সঙ্গে ছুটির পর গাড়িতে উঠছে। আমি আর কি করব বল, আমি তো ওকে বাঁচাবার চেষ্টাই করেছিলাম। আচ্ছা, বুঝলাম। তাই নতুন মেয়েটার কি ব্যাপার? আহ, কি ঠান্ডা আর সুন্দরী এই মেয়েটা! কি করুণ মুখ, ছলছলে দুটো বড় বড় চোখ, এমন যে দেখলে। রূপ বর্ণনা শুনতে চাই না, ঘটনা কি সাদা বাংলায় বল। আমি আগে চিনতুম না, পাড়ার মেয়ের দিকে কেই বা নজর দেয়। কদিন আগে মাত্র দেখলুম ওকে। ওরা বেশ গরিব, বুঝলি। পরশুদিন মেয়েটাকে বিয়ের জন্য দেখতে এসেছিল একদল লোক। মেয়েটা খুব তোতলা, পাত্রপক্ষের সঙ্গে ভালো করে কথা বলতে পারবে না, তাই কথাবার্তা বলার জন্যে আমাদের বাড়ির একজনকে ডাকতে এসেছিল। আমি গেলাম। কি নৃশংস ব্যাপার, তোকে কি বলবো। 4টে হুমদু হুমদু লোক এসেছে, লুচি আলুদ্দম আর সন্দেশ সাঁঠালো বেধড়ক। মেয়েটাকে বলল, চুল খোলো তো, হাঁটো তো মা, গান জানো, রান্না জানো করকম, ফ্রক সেলাই করতে পারবে। তারপর ভুদেল মুখুজ্জের লেখা থেকে ডিকটেশন লেখালো। আচ্ছা তুই বল, বাংলাদেশে কটা লোক আছে ভুদেল মুখুজ্জে থেকে ডিকটেশন সঠিক লিখতে পারবে? আর এ একটা সেকেন্ড ইয়ারের কচি মেয়ে, লজ্জায় অপমানে নীল হয়ে আছে। সেই করুণ মুখ দেখে আমার বুক একেবারে ছিঁড়ে যাচ্ছিল। মুরগি কেনার মতন ওরা মেয়েটার পেট টিপেও দেখতে পারত, তা দেখিনি অবশ্য। কিন্তু কথা বলেছে, মেয়েটির মুখের তুলনায় হাত পায়ের রং কালো দেখছি। তারপর বরের বাবা মেয়ের বাবাকে বলল, মেয়েটার সামনেই, মেয়ের রং তেমন ফর্সা নয়, সুতরাং সোনা কিন্তু কমালে চলবে না, ওই 22 ভরেই চাই। ছেলের বাবা কিন্তু দেশের লোক নয়, একটা স্কুলের হেডমাস্টার। আমার ইচ্ছে হলো লোকগুলোর নাক কামড়ে ছিঁড়ে দিই, পেছনে লাথি মারতে মারতে একেবারে হাত পা ভেঙে কিচকবধ করে ফেলি। যাই হোক, মেয়েটার সেই অপমান দেখে তখনই আমি ঠিক করলুম, আমিই মেয়েটাকে বিয়ে করব। তোর সঙ্গে বিয়ে দেবে কেন? যাতে মিল আছে, এবার একটা চাকরি খুঁজে নেব। তুই আর চাকরি খুঁজেছিস? অপমান করিস না, একটা MA ডিগ্রি আছে আমার, ভুলে যাস না। নেহাত মাস্টারি করার নামে জোচ্চুরি করব না বলেই এতদিন চাকরি পাইনি। যাক, অপমানের কি আছে। হরলালবাবুর কোম্পানিতে একটা সেলসম্যানের চাকরি খালি আছে শুনলাম, এবার ওকে গিয়ে বলবো। শুধু বলা নয়, ওর বাড়িতে গিয়ে মাটিতে গড়াগড়ি দেব। হরলালবাবুর পা দুখানা জড়িয়ে ধরে জিভ দিয়ে সবটুকু ধুলো চেটে নেব। ওর ছেলের গু মোছাবো, ওর হেপোরোগে বইয়ের বমি খাবো। তাও চাকরি দেবে না? কি ভাবিস তুই আমাকে? আমি হাসতে হাসতে বললুম, চাকরি পেলেই তুই এই মেয়েটাকে বিয়ে করবি? তোর সঙ্গে মেয়েটার আলাপ আছে? আলাপ থাকার দরকার নেই, আমি ওর অপমানে করুণ মুখ দেখেছি, তাতেই যা জানার আমি জেনে নিয়েছি। আমি ওর অপমান মুছে দিতে চাই। তারপর একে বিয়ে করার পর তুই আবার একটা মেয়েকে হয়তো দেখলি, এইরকমই অসহায় কিংবা অপমানে করুণ, তখন কি করবি? তখন তো আবার তাকেও বিয়ে করে বাঁচাতে পারবি না। সুবিমল চটে উঠে বলল, তুই সবসময় ওরকম যুক্তি দেখাস কেন বলতো? কি বাজে অভ্যেস হয়েছে তোর? আমি হঠাৎ আহত বোধ করলুম, একটু অপ্রস্তুতভাবে জিজ্ঞেস করলুম, সত্যিই আমি যুক্তি দেখাই নাকি রে সবসময়? আমি নিজে তো বুঝতে পারি না, আমার নিজের বেলায় তো একটাও যুক্তি মেলে না। একরকম ভাবি, অন্যরকম হয়ে যায়। কদিন ধরে আমি যে এত ভাবলুম। কি হলো তোর কদিনে? আমি সুবিমলকে যমুনার ব্যাপারটা সম্পূর্ণ বললুম। বলার সময় আমার অল্প হাত কাঁপছিল, দু একটা কথা উচ্চারণ করতে গিয়ে আটকে যাচ্ছিল, কেন জানি না। আমি সামান্য অসহায়ও বোধ করছিলুম। সব শুনে সুবিমল বলল, যাক, তুই বেঁচে গেলি, তোকে মানুষের মতন দেখাচ্ছে। আমি লাজুকভাবে বললুম, কেন রে? সুবিমল হাসতে হাসতে বলল, সত্যি বিশ্বাস কর, এতদিন ছিলি বন মানুষ, এখন মুখোশ ছিঁড়ে মানুষের মতোই দেখাচ্ছে তোকে।
আমি বললাম, সুবিমল, এই ব্যাপারটা নিয়ে ইয়ার্কি করিস না। না, ইয়ার্কি নয়, তুই কোথাও গিয়ে নিজের মনকে খুলে ধরতে পেরেছিস, এই তো যথেষ্ট। মেয়েটা কোথায়? একদিন আমাদের সঙ্গে দেখা করিয়ে দে। মেয়েটার সঙ্গে আমারই আর দেখা হচ্ছে না যে। কি করি বলতো? মেয়েটাকে নিয়ে আমি কি করব? খবরদার, একেবারে হাতছাড়া হতে দিস না। ওসব সরলতা ফরলতা হয়তো বাজে কথা, হয়তো দেখবি মেয়েটা বেশ ডেপো, পেকে ঝুনো হয়ে গেছে। কিংবা তুই যত বাচ্চা ওকে ভাবছিস ততটা বাচ্চা মোটেই নয়। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তাতে কিছু আসে যায় না। আসল কথা হচ্ছে, অল্প বয়সী বিশেষ একটা মেয়েকে তোর মনে হচ্ছে পবিত্র, তার কাছে গেলে তোরও মন পবিত্র হয়ে যায়। ব্যাস, তুই মেয়েটার কাছেই থাকবি, সোজা কথা। কি করে থাকবো? একটা ওইরকম বাচ্চা মেয়েকে আমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে দিতে ওর বাপ মা রাজি হবে কেন? মেয়েটাকে বিয়ে করে ফেল। দূর, ওইটুকু মেয়ের বিয়ে হয় নাকি? জোর করে করতে গেলে হয় না, কিন্তু বাপ মা রাজি হলে ঠিকই হয়। হবে না কেন? ওর বাপ মাকে গিয়ে ভজিয়ে ফেল, তুই তো ছেলে খারাপ না। তা যদি বা হয়, কিন্তু পরে যদি আমার এরকম আর না লাগে, মেয়েটারও যদি ভবিষ্যতে আমাকে ভালো না লাগে। কথা বলার সময় আমি ক্রমশ বেশি লাজুক ও কাঁচুমাচু হয়ে যাচ্ছিলাম। সুবিমল রীতিমতো ভারিক্কি চালে আমাকে ধমকে কথা বলতে লাগল। বলল, তুই বুড়োদের মতন ভবিষ্যৎ ভাবছিস কেন? বুড়োরা যারা ২-১০ বছরের মধ্যে মরবেই, তারাই অপরের ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ঘামাতে চায়। বাপমায়েরা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে এত ভাবে কেন জানিস? নিজেরা ততদিন বাঁচবেই না জানে, তাই ছেলেমেয়ের আগাম ৩০ কি ৪০ বছরের জীবনের ছক বেঁধে দিতে চেয়ে কল্পনা একটু ভবিষ্যৎকে দেখে নেবার সুখ পেতে চায়। আমাদের তো সে ঝামেলা নেই। আমরা আরও ৪০ বছর বাঁচতে পারি, আবার আগামীকালও মরে যেতে পারি। কবে গাড়ি চাপা পড়ে কিংবা অ্যাটম বোমের ঘা খেয়ে মরে যাব তার ঠিক নেই, আবার বলা যায় না। আরও ৪০-৫০ বছরও বেঁচে থাকতে পারি। আমাদের অনেকটা ইচ্ছা মৃত্যু, আমাদের ভবিষ্যৎ ভাবার দরকার নেই। আর না, আর না, চুপ কর, বড্ড বেশি বকছিস। না শোন, ভবিষ্যতে কি হবে না হবে সেই জন্য এখনকার ভালোবাসাটা নষ্ট করিস না। এখনকার ভালো লাগাটা চেপে রাখলি, তারপর হয়তো ভবিষ্যতে শান্তি পেলি না, তাতে কি লাভ? মেয়েটার সঙ্গ তোর পেতে ইচ্ছে হয়, মেয়েটাকে তুই কাছে নিয়ে আয়। এটা বাংলাদেশ। একটা মেয়ের সঙ্গে রোজ সন্ধেবেলা তুই এমনি এমনি দেখা করবি, তা তো সম্ভব নয়। ওকে বিয়ে করে ফেল। ওর কি আমাকে পছন্দ হবে? আর ইডিয়েট, সেটা তুই আমার এই গোল মুখের সামনে বসে জিজ্ঞেস করছিস কেন? ওর কাছ থেকেই জেনে নে। বি ক্লিয়ার, পরিষ্কারভাবে এসব জেনে নেওয়াই তো ভালো। যদি রাজি না হয় চুকে গেল, মনে মনে পুষে রেখে লাভ কি? তুই এরকম ভ্যাদভেদে হয়ে গেলি কি করে? মেয়েটার সঙ্গে যে আমার দেখাই হচ্ছে না, ওর বাড়িতে যেতে আমার কিরকম অস্বস্তি লাগে। লাগুক, বাড়িতে না গিয়ে যদি দেখা হবার উপায় না থাকে, তবে বাড়িতেই চলে যা, আজই যা, ওঠ। আরে এক্ষুনি নাকি? বস। না, চল উঠে পড়ি। আমার আজ মন ভালো নেই, তোর কথা নিয়ে আমি বেশি ভাবতে পারবো না। তোর সঙ্গে বসে থাকলে এখন তোর ব্যাপারটাই আলোচনা করতে হবে। আর না, আমাকে এখন একটু নিজের কথা ভাবতে হবে। চায়ের দোকান থেকে বেরুবার মুখেই একটি লম্বা চেহারার যুবকের সঙ্গে সুবিমলের দেখা হল। রোগা, লম্বা, চোখে সাদা ফ্রেমের চশমা, বেশ একটা শৌখিন চেহারা। সে সুবিমলের কাজ চাপড়ে বলল, চলুন আর একটু চা খাওয়া যাক। সুবিমল বলল, সুনীল, তোর সঙ্গে বোধহয় এরা আলাপ নেই। ইনি হচ্ছেন ভাস্কর চ্যাটার্জি। আমি হাত তুলে নমস্কার করে বললাম, আপনার নাম শুনেছি। যুবকটির মুখে একটু গর্বের ভাব, অনুচিত ছোট জাতীয় গর্ব। সুবিমল বলল, জানিস তো, ভাস্করবাবু বাংলা কবিতা অনুবাদ করতে আমেরিকা গিয়েছিলেন। ভাস্কর চ্যাটার্জি বলল, দাঁড়ান, সিগারেট কিনে আনি। একটু দূরে যেতেই আমি চিরচির করে বললুম, সেদিন একটা মেয়ের কথা শুনলুম, সে কথাগুলি নাচ শিখতে চেকোস্লোভাকিয়া যাচ্ছে। আজকাল এই হয়েছে একটা ঘোড়ার ডিমের কায়দা। সুবিমল আমার হাত টিপে বলল, চুপ, শুনতে পাবে, চল আবার চা খাই। ওর সঙ্গে খানিক্ষণ গল্প করে দেখ, খুব খারাপ লাগবে না। তাছাড়া এইসব লোকের সঙ্গে আলাপ রাখা ভালো। আমি বললুম, ওর সঙ্গে গল্প করতে করতে তুই কার কথা ভাববি? ওর কথা? দেখা যাক। আমার ভালো লাগছে না, আমি চলি রে। ভাস্কর চ্যাটার্জির হাতে সুবিমলকে সঁপে দিয়ে আমি চলে এলাম। সুবিমলের নিজের কথা ভাবার সত্যি সময় নেই। বারান্দায় একটা টেনিসের বোর্ড আছে, আগের দিন লক্ষ্য করিনি। বাড়িতে যমুনা স্কার্ট পরে, একটা হালকা নীল রঙা স্কার্ট পরে, ব্যাট হাতে যমুনা হরিণীর মতো চঞ্চলা। হরিণীর মতন না, হাওয়ায় গাছের ডালের মতন, না ইঁদুরের মতন। আসলে ওর সতর্কতা ও চঞ্চলতার সঙ্গে বাচ্চা ইঁদুরের ছটফটানি মেলে, কিন্তু ইঁদুরের সঙ্গে বোধহয় কোনো রূপসী মেয়ের তুলনা দেওয়া যায় না। না, যমুনার সঙ্গে খেলছে একটি ২০-২১ বছরের ছেলে, ক্রিকেট খেলোয়াড়ের মতন চেহারা, সাদা ধপধপে প্যান্ট ও সাদা শার্ট সমেত।
আমাকে দেখে যমুনা খেলা থামাল না। কিছুটা অবাক হয়েও উজ্জ্বল গলায় বলল, আসুন সুনীলদা, একটু দাঁড়ান। তপনদা আমাকে পরপর 2টো গেম দিয়েছে, এবার আমি। পয়েন্ট পয়েন্ট, আমার পয়েন্ট। আমি একটুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখলুম। ওদের দুজনকেই ভারী সুন্দর ও সাবলীল দেখাচ্ছে। নিজেকে আমার খুব বয়স্ক ও ভারী মনে হল। আমি জিজ্ঞেস করলুম, মা কোথায়? মায়ের তো অসুখ। দাঁড়ান, দিদি আছে। দিদি! ডাকার আগেই সরস্বতী এসে হাজির। ভাগীর সরস্বতীও স্কার্ট পরে না। কি একটা ক্রিম মুখে মাখছিল ঘষে ঘষে। প্রকাশ্য হাসিতে বলল, এলেন তাহলে সত্যি? জানতুম। আমার কিরকম ভয় ভয় করতে লাগল। কেন যে এত দুর্বল হয়ে পড়ছি বুঝতেই পারছি না। ব্যাপারটা কি? আমি ক্ষীণভাবে বললুম, কাকিমার অসুখ শুনলাম। অসুখ শুনেই বুঝি দেখতে এসেছেন? ঠিক তা নয়, চলো একটু দেখা করে আসি। মা তো এখন ঘুমোচ্ছেন, পরে দেখা করবেন। চলুন, আমার ঘরে চলুন। ওদের খেলাটা দেখে যাই। এই গেমটায় কি হয়। তোর কত পয়েন্ট রে মুন্নি? এবারেও তপনের কাছে নীল গেম খাবি। চলুন, আমরা উপরে যাই। সরস্বতী এসে আমার হাত ধরল। আমি যমুনার চোখের দিকে তাকাবার চেষ্টা করলাম। যমুনা ও তপন পরস্পরের দিকে তাকালো। তারপর তপন তাকালো সরস্বতীর দিকে। যমুনা আমাকে দেখল। যমুনার চোখে সামান্য লজ্জার ছায়া। কিসের জন্য লজ্জা? যমুনা মুখ নিচু করেই আবার পরক্ষণে তাকালো। এবারও লজ্জা। একটু হাসল। ওর শরীর কি এবার লজ্জা পেতে শিখছে আস্তে আস্তে? নীল ব্যাটটার গায়ে লেগে সাদা বলটা আগুনের ফুলকির মতন ছিটকে উঠেছে। যমুনার ঠোঁট ও নাকের মাঝখানে, যেখানে কোনো কোনো মেয়ের গোঁফ থাকে, সেখানে সামান্য ঘাম। ঈষৎ ছোটাছুটিতে রোগীর মেলি ছাতার মতন ফুলে উঠেছে ওর স্কার্ট। আমি যমুনার উরুর কিয়দাংশ দেখতে পাচ্ছি। এতদিন যমুনার শরীরের দিকে একটু লোভ করিনি। এখন হঠাৎ ইচ্ছে হল খেলা থামিয়ে যমুনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। ইচ্ছে হল বিনা লোভে খুবই শান্তভাবে আস্তে আস্তে ওর ঠোঁটে চুমু খাই। খুবই আস্তে আস্তে ওর উরুর উপর দিয়ে আমার ঠোঁট দুটো ঘষে নিয়ে যাই। থার্মোমিটারের খাপ খোলার মতন সন্তর্পণে ওর বুকের জামা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলি, তুমি কি সুন্দর যমুনা। ভর্তি চায়ের কাপ হাতে নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাবার সময় মানুষ যেমন একাগ্র হয়ে পড়ে, আমি যমুনাকে সেই রকম প্রবল একাগ্রতায় ইচ্ছে হয় আদর করি। স্লোমোশন ছবির মতন যমুনাকে বুকে তুলে নিয়ে আলতোভাবে ঘর থেকে বেরিয়ে যাই। একজন পুরুষের পাশে এই প্রথম যমুনার শরীরের জন্য আমার সর্বশরীর উন্মুখ হয়ে উঠল। কথাটা সজাগভাবে ভেবেই আমার খুব কষ্ট হল। বুকের মধ্যে মুচড়ে উঠল অকস্মাৎ। যেন আমি এই মুহূর্ত থেকে কিছু একটা হারাতে শুরু করলুম। আমি যে এত অসহায়, সে কথা পৃথিবীতে আর কেউ জানে? আমি খুবই কাতরভাবে মনে মনে বললুম, সরস্বতী, আমায় আজ ছেড়ে দাও না। আমাকে তুমি দয়া করো। আমাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দাও যমুনাকে। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। সরস্বতী আমার হাত ধরে সামান্য টান দিল। বারান্দার কোণে এসে প্রায় আমার কানের কাছে মুখ নিয়ে বলল, এখানে ওরা একটু প্রেম টেম করবে, কি হাঁ করে দাঁড়িয়ে আছেন? আমার ঘরে আসুন। আমি যমুনার দিকে আবার তাকালুম। যমুনা এদিকে চোখ ফেরাল না। যমুনা একবার সাদা বল ও একবার তপনের মুখের দিকে চেয়ে দেখছে। হঠাৎ আবার মনে হল, চিঠি ছাড়া যমুনাকে তপন বোধহয় আরও কিছু দিয়েছে। আমার সঙ্গে মাত্র কদিন ওর দেখা হয়নি। আমি জিজ্ঞেস করলুম, যমুনা, তুমি কতক্ষণ খেলবে? যমুনা অতি ব্যস্ততার মধ্যে বলল, নারায়ণ, আমি ওর গেমটা সদ্যি। আপনি দিদির সঙ্গে। সরস্বতী আবার আমার হাতে টান দিল। সিঁড়ি দিয়ে খানিক উঠেই আড়াইতলায় ছোট ঘরটা সরস্বতীর নিজস্ব। ঘরের সিলিং এত নিচু যে আমার প্রায় মাথা ছুঁয়ে যায়। এসব ঘরে পাখা টানানো বিপজ্জনক, তাই কোণে টেবিল ফ্যান। ঘরের মধ্যে বেসিন আর জলের কল, দেয়াল আয়না। সরস্বতী বলল, এ ঘরটা আগে দাদা ব্যবহার করত, এখন আমার। সুন্দর না? সরস্বতী মুখে তখনও ক্রিম মাখা হাতটা ঘষছে। বাড়িটা বড় নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই, শুধু পিংপং খেলার টকটক শব্দ। কিন্তু সে শব্দ পেন্ডুলামের আওয়াজের মতন মনোযোগের আড়ালে চলে যায়। ক্রিম মাখা শেষ করে একটা ফর্সা তোয়ালে দিয়ে মুখ মুছতে লাগল, এত জোরে যেন মুখের চামড়া উঠে যাবে। তারপর বেসিনে গিয়ে সাবানে মুখ ধুল সরস্বতী। অন্য তোয়ালে দিয়ে আবার মুখ মুছতে মুছতে বলল, আপনি আজ ভাগ্যিস এলেন। আজ সারাটা দিন আমার এত খারাপ লাগছিল, দিনরাত বাড়ির মধ্যে আটকে থেকে থেকে। আমি জিজ্ঞেস করলুম, কেন? তুমি বাড়ি থেকে বেশি বেরো না কেন? বাবার করা হুকুম, আমার বেরোনো চলবে না। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, কেন? কিছুটা কৌতুকময় ভ্রুভঙ্গি করেও বলল, আমি যে বাড়ি থেকে বেরোলেই যাত্রার সঙ্গে মিশে একটা না একটা গণ্ডগোল করি।
শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর ৮ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।